হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। ক্লাস 10-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা ভলিউম 2-র যে ভৌত বিজ্ঞানের মডেল সেটগুলো সমাধান হচ্ছিল এই চ্যানেলে, আজকের তার 3 নম্বর ক্লাস। অর্থাৎ এর আগে ভলিউম 2-র দুটো সেট হয়ে গেছে, দুটো মডেল কোশ্চেন সেট হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্সের। যারা দেখোনি তাদেরকে বলবো ডেসক্রিপশানে যাও কিংবা প্লেলিস্টে, চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেই দুটো ক্লাস অবশ্যই দেখো। আজকের 3 নম্বর ক্লাস। তো 3 নম্বর ক্লাসে আমার সাথে সাথে তোমরাও চেষ্টা করবে, দেখবে অনেক মডেল 1-এর সেট এবং মডেল 2-র যে সেটটা, সেই সেট থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন আসছে। তো আশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নিজেরা চেষ্টা করবে, তারপরে কিন্তু আমার সমাধানটা তোমরা দেখবে। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম যে কোশ্চেনটা বলছে বায়োফুয়েলের মূল উপাদান কি। বায়োফুয়েলের মূল উপাদান কি? অপশান আছে কার্বন ডাই অক্সাইড, ইথানল, মিথানল, ইথার। এর সঠিক অপশানটা তোমরা নিজেরা খাতায় দেখো কোনটা ঠিক হয় কোনটা ভুল হয়, নিজেরা আগে ট্রাই করো। এ হবে, বি হবে, সি হবে না ডি হবে, আগেরা লেখো আগে তোমরা, তারপরে আমি বলার পর তোমরা সেটা মিলিয়ে নেবে। তাহলে এর সঠিক অপশানটা হবে অপশান বি, ইথানল। চলো তারপরের কোশ্চেনটা দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক। গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্কটা কোনটা? পি সমানুপাতিক ডি, পি সমানুপাতিক 1/d, সি পি সমানুপাতিক ডি স্কোয়ার, আর পি সমানুপাতিক 1/d স্কোয়ার। কোনটা হবে? এটা কিন্তু কমন কোশ্চেন এসে গেছে। তো তোমরা দেখো, আমরা যদি গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসকে নিয়ে চাপ বাড়াই, অর্থাৎ পিস্টনটাকে নামিয়ে দিই, তাহলে তার ঘনত্বটা কি হয়? ঘনত্বটা বেড়ে যায়। অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। চাপের সাথে ঘনত্ব সমানুপাতে সম্পর্কিত। তারপরে বলছে 3 নম্বরের, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, এসটিপিতে ওই গ্যাসটির 12.8 গ্রাম, এর আয়তনটা কত হবে? তাহলে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয়, তাহলে তার আণবিক ভর কত হবে? সেই 32-এর ডবল, কারণ আমরা জানি m সমান 2d, তাহলে 32-এর ডবল হলে হবে 64। তো এটাই গ্যাসটার আণবিক ভর। এইবার 64 গ্রামের আয়তন কত হয়? তাহলে একদম ছোট করে তোমরা অঙ্কটা করে নাও। 64 গ্রামের আয়তন হয় 22.4 লিটার। আমরা সবাই জানি গ্যাসের আণবিক ভর যেটা, সেই তত গ্রামেরই আয়তন হচ্ছে 22.4 লিটার এসটিপিতে। তাহলে 1 গ্রামের আয়তন কত হবে? 22.4 বাই 64, আর কত গ্রাম বলেছে? 12.8, তাহলে ইন্টু 12.8। এইবার দেখো, দশমিক তুলে দাও, উপরে দশমিক তুলে দাও, আর দুটো দশমিক আছে, তাহলে দশমিক তুলে দিয়ে 100 এখানে দিয়ে দিলাম, আর 12, তাহলে উপরে হয়ে গেল 128, নিচে 64, তাহলে 64 দ্বারা কাটলে এটা হবে 2, তাহলে 22,224 ইন্টু 2, তার মানে এটা কত হবে? 448 বাই 100। তো 100 মানে দুটোর পরে দশমিক, তাহলে দেখো অপশান এ 4.48 লিটার, এটা হবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 1.4, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কিসের উপর নির্ভর করে? দেখো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কিসের উপর নির্ভর করে? এখানে চারটে অপশান দেওয়া আছে। প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি, উপাদান, সবকটি। দেখো, এইগুলো হচ্ছে তোমাদের অপশান বেস কোশ্চেন। আমি বলবো যখন এইরকম কোশ্চেন একদম পারবে না, শেষে ছেড়ে আসার থেকে, তখন যেটা থাকবে অপশান সবকটি, সেটাই তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু তার আগে দেখো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্রটা যদি তোমরা মনে করো, তাহলে এটা ইজিলি তোমরা কিন্তু বের করতে পারবে। দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সূত্রটা কি ছিল? আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এইটা ছিল না? তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক তো প্রাথমিক দৈর্ঘ্যের উপর বৃদ্ধি করছে, মানে নির্ভর করছে, তারপর উষ্ণতা বৃদ্ধির উপরেও নির্ভর করছে, আর আলফাটার উপরে নির্ভর করছে। তো আলফাটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কারণ এইটাই তো দৈর্ঘ্য বৃদ্ধি, L2 মাইনাস L1। তো বাকি তিনটে জিনিসের উপর নির্ভর করছে, তাহলে তিনটে জিনিসের উপর যদি নির্ভর করে, তাহলে এটা হবে কি? সব কটি, ঠিক আছে? অপশান ডি। চলো তারপরের কোশ্চেনটা দেখো। তারপরের কোশ্চেনটা বলছে, একটি অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব যেটা হবে সেটা কেমন? সৎ বিবর্ধিত, অসৎ খর্বকার, সৎ খর্বকার, আর অসৎ বিবর্ধিত। কোনটা হবে? তো দেখো, অবতল দর্পণ, আগে তোমরা অবতল দর্পণটা আঁকো, আগে আঁকো। এইরকম একটা অবতল দর্পণ হয়,
সেই অবতল দর্পণের কোথায় বলেছে না বস্তুটা আছে ফোকাস ও বক্রতা কেন্দ্র। তাহলে এইটা যদি বক্রতা কেন্দ্র হয় এর ডবল হবে কি ফোকাস দৈর্ঘ্য। তাহলে সরি আর এটা হবে 2f। f ইকুয়াল টু r/2। তো r সমান হবে 2f, মানে এইটাই r এটাই f, আমার উল্টে গেছে। তাহলে এটা হবে ফোকাস দৈর্ঘ্য, এটা বক্রতা কেন্দ্র। এইবার বলছে কি না অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা কেন্দ্রের মধ্যে যদি বস্তু রাখি, মানে f2f এর মাঝে যদি বস্তু রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? আমরা জানি বক্রতা কেন্দ্রের বাইরে এবং অসীমের মাঝখানে, মানে 2f, এটা 2f এবং অসীমের মাঝখানে প্রতিবিম্ব তৈরি হয়। এবং প্রতিবিম্বটা যেহেতু অবতল দর্পণ এবং দর্পণের সামনে হচ্ছে, তাই প্রতিবিম্বটা কি হয়? সৎ হয়, সৎ প্রতিবিম্ব তৈরি হয় এবং বস্তুর চেয়ে বড় হয়। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার, সৎ বিবর্ধিত। বোঝা গেল? তারপরের কোশ্চেনটা দেখো, মানুষের চোখের যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটা কি? মানুষের চোখের যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, আমাদের চোখের কোন অংশে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা বলছে। এখানে অপশান দেওয়া আছে চোখের মণি, কর্নিয়া, অক্ষিগোলক, রেটিনা। তো এটা হবে চোখের রেটিনাতে। তোমরা কিন্তু এই ভিডিওটা একটু 360 পিক্সেল বা তার উপরে দেখার চেষ্টা করো, কারণ এখানে ছোট ছোট টাইপিং লেখাগুলো আছে, তোমাদের ভালো না ক্লিয়ারভাবে দেখার জন্য কিন্তু তোমরা মিনিমাম 360 পিক্সেলে দেখো, দেখলে কিন্তু তাহলে বিষয়টা ভালো করে বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো 1.7টা দেখো, তড়িৎ কোষের ইএমএফ পরিমাপের জন্য, এটা খুব ট্রিকি কোশ্চেন। এখান থেকে কিন্তু 3টে কোশ্চেন, এই একটা কোশ্চেনের সাহায্যে আমি 3টে কোশ্চেন তোমাদের বলে দেবো, ধৈর্য ধরে দেখো। তড়িৎ কোষের ইএমএফ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটা কি? ইএমএফটা কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। তো তড়িৎ কোষের ইএমএফ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটার নাম অ্যামমিটার, ভোল্টমিটার, পোটেনশিওমিটার, গ্যালমিটার। তোমরা কিন্তু অনেকেই এটা ভোল্টমিটার দেবে, ঠিক আছে? তাদেরকে বলছি ভোল্টমিটার কিন্তু ভুল হবে, এটা এর সঠিক অপশানটা হবে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারের সাহায্যে ইএমএফ মাপা হয়। পোটেনশিওমিটারের সাহায্যে ইএমএফ মাপা হয়, ইএমএফ। আর ভোল্টমিটারের সাহায্যে কি মাপা হয়? বিভব প্রভেদ। আর অ্যামমিটারের সাহায্যে কি মাপা হয় না তড়িৎ প্রবাহ মাত্রা। অ্যামমিটারের সাহায্যে মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তো এই জিনিস 3টে তোমরা খেয়াল রাখবে। পোটেনশিওমিটার আর ভোল্টমিটার দুটো আলাদা জিনিস। ভোল্টমিটারের সাহায্যে কিন্তু বিভব প্রভেদ, আর পোটেনশিওমিটারের সাহায্যে ইএমএফ মাপা হয়। চলো তারপরে দেখো 1.8-এর যে কোশ্চেনটা বলছে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক কি হবে? অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, না অপরিবর্তিত থাকবে? দেখো দৈর্ঘ্যের সাথে রোধাঙ্কের কোনো সম্পর্ক নেই। রোধাঙ্ক একটা ধ্রুবক রাশি। রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে। রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? উপাদান, মানে তামার আলাদা রোধাঙ্ক, দস্তার আলাদা রোধাঙ্ক, অ্যালুমিনিয়ামের আলাদা রোধাঙ্ক, উপাদানের উপর নির্ভর করে। তাহলে রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, মানে তড়িৎ ক্ষেত্র দ্বারা ডিফ্লেকশন হয় না। ডিফ্লেক্ট হয় না তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সেটা কোন? পজিট্রন, গামা রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি। এটা হবে গামা রশ্মি, অর্থাৎ নিস্তড়িত যে রশ্মিটা বিটা রশ্মি, বির অপশানটা গামা রশ্মি, সেটা হবে সঠিক অ্যান্সার। মানে তড়িৎ ক্ষেত্র দ্বারা ওর কোনো বিচ্যুতি হয় না, ঠিক আছে? কারণ গামা রশ্মি হলো নিস্তড়িত, না পজিটিভ না নেগেটিভ। তারপরে দেখো 1.10 যেটা বলছে 10এরটা, নিচের কোন সেটটির সবগুলি মুদ্রা ধাতু? তো সবগুলো মুদ্রা ধাতু কোন সেটটা? একটা বলছে কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, একটা তামা, সোনা, পারদ, তারপরে তামা, সোনা, কপার, তামা, সোনা, রূপা। তাহলে এইটা হবে সঠিক অ্যান্সার, মানে অপশান সি, সোনা, রূপা, তামা। অপশান সি হচ্ছে এর
সঠিক অ্যান্সার। এইগুলো হচ্ছে মুদ্রা ধাতু সবগুলো। তারপরে দেখো 11টা বলছে সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটা? সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ OF2, N2, C2H2 আর C2H4 আর C2H2 কোনটা হবে? তো দেখো আমরা জানি নাইট্রোজেন ত্রিবন্ধনযুক্ত যৌগ, আর এটার ক্ষেত্রে কি হবে C2H4। এইটাকে যদি আমরা এই স্ট্রাকচারটাকে আঁকার চেষ্টা করি, দেখো এই একটা C, এই একটা C, দুটো C আছে, তো ডবল বন্ড দিয়ে দিই, দিলে এইখানে H, এখানে H, এখানে H, এখানে H, তাহলে কি হলো C2H4। এটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ। কিন্তু C2H2 যদি বলতো তাহলে হচ্ছে ত্রিবন্ধনযুক্ত যৌগ হতো। তাহলে এটা হবে অপশান সি, সঠিক অ্যান্সার অপশান সি। চলো তারপরে দেখো 1.12 বলছে কি তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটা তরল। তড়িৎ পরিবহন করে কিন্তু আয়নিত হয় না, মানে ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নে ভাগ হয় না, আয়নিত হয় না, এরকম একটা তরল। পারদ, তামা, সোনা, রূপা। দেখো সোনা, তামা, রূপা এগুলো সব কি এরা আয়নে আয়িত হয়, কিন্তু আয়নিত হয় না, হচ্ছে এটা হবে অপশান এ পারদ, সঠিক অ্যান্সার অপশান এ পারদ। চলো তারপরে দেখো 13 নম্বর যে কোশ্চেনটা বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে? হলুদ, সবুজ, গাঢ় নীল, বাদামি, কোনটা হবে? এর সঠিক অপশানটা হবে অপশান সি গাঢ় নীল, অপশান সি গাঢ় নীল বর্ণ ধারণ করবে। চলো তারপরে দেখো পিতল সংকর ধাতুতে আছে কি? পিতলের মধ্যে কি কি আছে সেইটা আমাদের দেখতে হবে। অপশান এ বলছে কপার আর টিন, তারপর বলছে জিঙ্ক আর কপার, তারপরে বলছে কপার আর প্যালাডিয়াম, প্ল্যাম্বলাম। তারপরে দেখো 1.4 পিতল সংকর ধাতুতে কোনটা আছে? এর সঠিক অপশান হবে অপশান বি, মানে জিঙ্ক আর কপার, জিঙ্ক আর কপার, বোঝা গেল। তারপরে দেখো 1.15 মানে 15 কোশ্চেন, শেষ এমসিকিউ প্রশ্ন। প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটি? প্রোপাইন যৌগে, তো প্রোপাইনের গঠনটা আগে আমাদের জানতে হবে। প্রোপাইন তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তাহলে একটা জিনিস বুঝলাম, প্রোপাইন ত্রিবন্ধন, আর কি যেহেতু প্রোপ কথাটা আছে তাই কার্বন পরমাণুর সংখ্যা হবে কি 3। মিথ, ইথ, প্রোপ। মিথ হলে 1, ইথ হলে 2 আর প্রোপ হলে 3। তাহলে 3টে কার্বন দিয়ে দাও, দিয়ে যে কোনো এক জায়গায় ত্রিবন্ধন দিয়ে দাও, দিয়ে তাহলে এপাশে একটা পড়ে থাকবে, এপাশে 3 4 হয়ে গেছে, এপাশে 1 1 2 3, 3টে পড়ে থাকবে। এবার প্রত্যেকটা হাতে যদি একটা করে হ্যারিকেন দিয়ে দিই কার্বনের, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দেখো এই 3টে আর এই একটা, তাহলে কোনটা হবে না অপশান বি, এইটা হলো সঠিক অ্যান্সার, যে প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4। চলো তারপরে দেখো 1 নম্বরের প্রশ্নগুলো, অর্থাৎ 1 নম্বরের বাক্যে লিখতে হবে তোমাদের, একটি বাক্যে, বা যদি অঙ্ক থাকে তাহলে সেটা করতে হবে। কি বলছে দেখো, বলছে ফায়ার আইস বা আগুনে বরফ কি? ফায়ার আইস বা আগুনে বরফ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা। লিখবে কি মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয়। মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেটকে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বা আগুনে বরফ বলা হয়, বোঝা গেল। তারপরে দেখো বায়ুমণ্ডলের 1.2 যে কোশ্চেনটা, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? তো একদম উপরের স্তর কি আছে? এক্সোস্ফিয়ার স্তরে হচ্ছে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। তারপরে দেখো 3 নম্বরের কোশ্চেন, এই কোশ্চেনটা সতর্কভাবে তোমরা পড়বে কিন্তু। চার্লসের সূত্রের লেখচিত্রটি, ব্র্যাকেটে বলে দিয়েছে ভিটি, এই ভিটির দিকে খেয়াল রাখো, কেমন ভি কেমন টি, বড় হাতের ভি আবার বড় হাতের টি।
বলছে চার্লসের সূত্রের লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। যদি এখানে টিটা ছোট হাতের বলে দিত তাহলে কিন্তু উত্তর আলাদা হতো, যেহেতু বড় হাতের বলেছে তাই উত্তরও আলাদা হবে। তো টির দিকে খেয়াল রাখবে, টি ছোট না টি বড়, বড় হলে উত্তর আলাদা, ছোট হলে উত্তর আলাদা। যেহেতু এটা বড় বলে দিয়েছে, আমরা জানি চার্লসের সূত্রের যে লেখচিত্র সেটা কেমন, এইরকম লেখচিত্র, এদিক বরাবর ভি, এদিক বরাবর টি, এবং মূল বিন্দু থেকে সরলরেখাটা গিয়েছে, এটা ভিটি। আর যদি স্মল টি বলতো তাহলে লেখচিত্রটা কেমন হতো না, এইরকম -273 থেকে উঠতো, মানে লেখচিত্রটা এইরকম জায়গা থেকে ডট ডট করে উঠতো। এইটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এদিক বরাবর স্মল টি হতো, আর এই দিক বরাবর ভি হতো। তাহলে যেহেতু এখানে ক্যাপিটাল টি বলে দিয়েছে, তোমরা বলবে মূল বিন্দুতে বা শূন্য বিন্দুতে। ঠিক আছে, কোন বিন্দুতে ছেদ করে তোমরা লিখবে মূল বিন্দুতে বা শূন্য বিন্দুতে। আমি লিখছি মূল বিন্দুতে বা শূন্য বিন্দুতেও লিখতে পারো। কিন্তু যদি স্মল টি দিয়ে দিত তখন তোমরা লিখবে কি না -273 ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ শূন্যরও পিছনে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে। চলো তারপরের কোশ্চেনটা দেখো, শূন্যস্থান পূরণ করো। 2.4 ড্যাশ উষ্ণতায় গ্যাস অণুগুলোর গতিশক্তি শূন্য। গ্যাস অণুগুলোর গতিশক্তি শূন্য হচ্ছে কোন উষ্ণতায় না 0 কেলভিন উষ্ণতায় বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 0 কেলভিন যেটা সেটাই তো অ্যাবসোলিউট টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা। তাহলে হয় 0 কেলভিন, এটা ওকে নাই কিন্তু, তোমরা আবার অনেকে ওকে পড়ো না, 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। চলো তারপরে বলছে গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, মানে অথবা যে কোশ্চেনটা, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। দুটো জিনিস, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, বায়ুর চাপ মাপা হয়, আর গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্র, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, আর ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। বোঝা গেল। তারপর বলছে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় কঠিন পদার্থের মধ্যে দিয়ে। পরিচলন পদ্ধতিতে কোথায় না তরল পদার্থ, মানে যে কোনো তরল পদার্থ যদি গরম করা হয়, জল, দুধ, তেল, এইগুলো যদি আমরা গরম করি তাহলে সেটা পরিচলন পদ্ধতি। আর যে কোনো কঠিন পদার্থ, লোহার রড, তামার রড, অ্যালুমিনিয়ামের দণ্ড, এগুলোকে যদি গরম করা হয় তাহলে যেটা গরম হবে যে পদ্ধতিতে সেটার নাম পরিবহন। আর বিকিরণ পদ্ধতি কি, যে কোনো উৎস থেকে, এই লাইট থেকে, সূর্যালোক থেকে বা যে কোনো টিউবলাইট থেকে যদি আলো আসে তাহলে সেই পদ্ধতির নাম হচ্ছে বিকিরণ পদ্ধতি। চলো তারপরের কোশ্চেনটা দেখো, 2.6 এর কোশ্চেন, দাড়ি কামানোর জন্য কোন ধরনের শেভিং মিরর ব্যবহার করা হয়। শেভিং মিরর মানে হলো দর্পণ। তো দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এটা হলো অবতল দর্পণ। কেন অবতল দর্পণ ব্যবহার করানো হয়, কারণ দাড়ি, মনে করো এই দাড়ি আছে, তো দাড়ির একটা অংশ তোমরা পুরো দাড়ি কামিয়ে নিয়েছো, এখনও যদিও তোমাদের দাড়ি ওঠেনি, তো দেখবে সেলুন দোকানে গিয়ে হয়তো দাড়ি পুরো কেটেছে কেউ, কিন্তু দেখা যাচ্ছে এক জায়গায় ছোট্ট একটা দাড়ি থেকে গেছে বা চুল থেকে গেছে। তো সে যখন কোনো একটা অবতল দর্পণের সামনে যাবে তখন সেই ছোট্ট দাড়ির বিশাল বড় প্রতিবিম্ব তৈরি হবে, তার মানে দাড়িটা অনেকটা মোটা করে দেখাবে, সে তখন ইজিলি বুঝতে পারবে যে আমার এই জায়গাটা একটা চুল থেকে গেছে। তো সেই জন্য অবতল দর্পণ, কারণ অবতল দর্পণের একদম ফোকাসের মাঝখানে যদি বস্তু থাকে তাহলে কি প্রতিবিম্ব তৈরি করে, অসৎ প্রতিবিম্ব তৈরি করে এবং বস্তুর তুলনায় বড় আকৃতির প্রতিবিম্ব তৈরি করে। তাই অবতল দর্পণ। শুধু এটা শেভিং মিরর নয়, কোন কোন মিরর বলে দিচ্ছি, দাঁতের ডাক্তাররা, ইএনটি ডাক্তাররা, তারপরে সেলুন দোকানে, তারপরে বিউটি পার্লারে কোন ধরনের দর্পণ থাকে, সব অবতল দর্পণ। আর যদি বলে সিকিউরিটি মিরর, গাড়ির ভিউ ফাইন্ডার, কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, তখন উত্তল দর্পণ। ঠিক আছে। বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি হতো, এটা আমরা সবাই জানি প্রতিফলন হতে পারতো না, তাই কালো দেখাতো। ঠিক আছে। তারপরে দেখো 2.8 বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম অনুযায়ী হয়। বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম অনুযায়ী হয়।
এটা হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তোমরা পুরো বাংলায় সেটা লিখবে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। আমি এটা শর্টকাট ইংলিশে লিখে দিচ্ছি, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল, FLHR। তো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম তোমরা পুরো বাংলায় ভাষায় লিখবে। তারপর বলছে দেখো, নিউক্লিয় রিঅ্যাক্টরে গৌণ নিউট্রনকে মন্দীভূত বা শোষণ করার জন্য মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? মডারেটর হলো এমন একটা ব্যবস্থা যেটার সাহায্যে নিউট্রনকে গতি মন্দীভূত করা হয়, মানে নিউটনের গতিটাকে কমানো হয়। তো সেইটার জন্য ব্যবহার করা হয় কি না, ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড, ভারী জল বা D2O এইটা ব্যবহার করা হয় মডারেটর হিসাবে। চলো তারপরে দেখো, অথবাটা কি আছে, বিক্রিয়াটা সম্পূর্ণ করতে বলেছে। তো সিলিকন দেখো, সিলিকন 1427 থেকে অ্যালুমিনিয়াম 1327 উৎপন্ন হয়েছে, প্লাস ড্যাশ দিয়ে দিয়েছে। তো যেহেতু উপরে 27 মিল হয়ে গেছে, ভর সংখ্যা উপরে দেখো 27 মিল হয়ে গেছে, তার মানে এমন কিছু জিনিস বসবে যার উপরে 0, আর এখানে দেখো 14-13 আছে, তার মানে নিচে এমন কিছু জিনিস বসবে যার 1। তো এইরকম জিনিসটা হলো ইলেকট্রন +1 0। তোমরা তো বলবে স্যার ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রনের আধান -1 0। হ্যাঁ, এটার নাম ইলেকট্রন, আর এটা ঠিক ইলেকট্রনের বিপরীত, এর নাম হচ্ছে পজিট্রন। এই ইলেকট্রন +1 0 এর নাম হচ্ছে কি পজিট্রন। তাই তোমরা এটাকে বলতে পারো পজিট্রন বা ইলেকট্রন +1 0। ঠিক আছে, ওটাই হবে। তারপরে দেখো 2.10, রোধাঙ্কের এসআই একক, খুব কমন কোশ্চেন। রোধাঙ্কের এসআই একক কি? ওহম মিটার, এটা হলো রোধাঙ্কের এসআই একক। তারপরে দেখো, অথবা 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? তাহলে আমরা জানি কি বিভব প্রভেদ V সমান কার্য বাই আধান কিউব, V = W/Q। তাহলে এইখানে যদি W সমান লিখি তাহলে V × Q, তাহলে ভির জায়গায় এখানে বলেছে 1 ভোল্ট, আবার কিউর জায়গায়ও বলছে কত 1, তাহলে 1 আর 1 গুণ করলে আমরা পাচ্ছি 1, তাহলে ডব্লিউও পেলাম 1। এবার কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল, তাহলে বিভবের একক ভোল্ট, আধানের একক কুলম্ব এবং কার্যের একক জুল, তাহলে 1 জুল কার্য করতে হবে। তাহলে কি লিখবে উত্তরটা? জাস্ট লিখে দেবে 1 জুল কার্য করতে হবে। এটা আমি ম্যাথামেটিক্যালি তোমাদের বলে দিলাম। তারপরে দেখো 2.11, ক্রমহ্রাসমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও। বলা আছে কি কি দেওয়া আছে? সোডিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম আর পটাশিয়াম। তার মানে এটা আমরা দেখেই বুঝতে পাচ্ছি যে প্রথম শ্রেণীতে অবস্থিত। প্রথম শ্রেণীতে আছে কি লিথিয়াম, তারপরে আছে পটাশিয়াম, তারপরে আছে রুবিডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, তারপরে আছে পটাশিয়াম, তারপরে আছে রুবিডিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এইরকম পরপর নিচে আছে, প্রথম শ্রেণীতে আছে একদম। তার উপরে আছে হাইড্রোজেন আছে একদম উপরে। তো হাইড্রোজেনটা যেহেতু আমাদের দেয়নি তাই ওর কাজ নয় আমাদের। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এইটা কিন্তু তোমরা আগে মনে রাখতে হবে তোমাদের পরপর। হিলিনাকে রুবি সাজিয়ে ফিরেছে, যে সমস্ত সূত্র তোমরা জানো অলরেডি এগুলো, তাই তো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এরকম অনেক কিছুই তোমরা জানো। তাই এইবার দেখো পরপর বলছে পারমাণবিক ব্যাসার্ধ। আমরা জানি কি একটা সূত্র বলে দিয়েছিলাম, ব্যাসদেবের বাড়িতে আয়না তড়িৎ নেই, তাহলে ব্যাসদেব থেকে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? কমবে, তাহলে উপর থেকে নিচে নামলে বাড়বে। এবার বলছে কি ক্রমহ্রাসমান মানে আস্তে আস্তে কমবে। তো সবচেয়ে বড় কার? রুবিডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম। ঠিক আছে, তো এইরকমভাবে লিখবে রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। চলো এটা গেল 2.11। তারপরে বলছে কি 2.12, যেটা দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? দীর্ঘ পর্যায় সারণীর
প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম। তো নিষ্ক্রিয় গ্যাস একদম প্রথম পর্যায়ে যেটা আছে একদম শেষে মানে কি আছে, হিলিয়াম। তারপরে যদি বলতো দ্বিতীয় পর্যায়ে তাহলে হিলিয়াম নিয়ন হতো তখন, তাহলে এটা হবে হিলিয়াম। ঠিক আছে, তারপরে দেখো 2.13 ঠিক বা ভুল নির্বাচন করো। গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে, এটা ঠিক না ভুল? এটা হবে ভুল। ঠিক আছে, গ্লুকোজের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না। যদি এটা বলতো NaCl এর জলীয় দ্রবণ তাহলে হচ্ছে হো তড়িৎ পরিবহন করতে পারে বলেছে, তো পারে না যেহেতু তার মানে এই স্টেটমেন্টটা ভুল, তাহলে ফলস। ঠিক আছে, তোমরা ভুল লিখে দেবে বাংলায় এরকম একদম বানান করে ভয় হস্যও ল ভুল লিখে দেবে, পুরো বাক্যটা লিখবে তারপরে ভুল লিখবে। ঠিক আছে, যদি এটা NaCl বলতো অর্থাৎ নুনের জলীয় দ্রবণ বলতো তাহলে কিন্তু সেটা তড়িৎ পরিবহন করতে পারে, এ পারে না। তারপর বলছে নিষ্ক্রিয় গ্যাস অথবা কোশ্চেনটা দেখো, নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস গঠন করে এমন দুটি ক্যাটায়নের নাম ও চিহ্ন লেখো। তো দেখো নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস আর্গন মানে আমরা কি জানি, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক কত, 18। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি 2 8 8, তাহলে 8 2 10 8 18। তো আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 8, মানে বাইরের কক্ষে 8টা থাকবে, তার মানে 18 খানা ইলেকট্রন এইরকম ভাবে থাকবে। তো এইরকম ইলেকট্রন বিন্যাস গঠন করে এমন দুটি ক্যাটায়নের নাম। তো আর্গনের পরেই কি আছে দেখো, এমন একটা আর্গনের পরে পটাশিয়াম, তো পটাশিয়ামের 19, তার মানে 2 8 9 হয়, মানে 9 মানে অ্যাকচুয়ালি 8 1 হয় ইলেকট্রন বিন্যাস করলে। এবার এইটা যদি বাদ দিয়ে দেয়, এ যদি এইটা ছেড়ে দেয়, 1 নম্বর যে ইলেকট্রনটা আছে একদম বাইরের কক্ষে যে একটা ইলেকট্রন আছে সেটা যদি ছেড়ে দেয় তখন কি হবে, তাহলে তখন হয়ে যাবে 2 8 8, অর্থাৎ পটাশিয়াম প্লাস কে প্লাস, এটা আপনার উত্তর হবে কে প্লাস। আর আরেকটা হবে কি, পটাশিয়ামের পরে ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের 20, তাহলে 2 8 8 2, সেইটা হয় 2 8 8 2। তখন এও যদি দুটো ছেড়ে দেয় তখন কি হবে, এই বাইরের দুটো যদি ছেড়ে দেয় তাহলে পটাশিয়াম ক্যালসিয়াম Ca2 প্লাস, তাহলে একটা হবে পটাশিয়াম, তোমরা এই দুটো লিখবে পটাশিয়াম কে প্লাস আর একটা ক্যালসিয়াম 2 প্লাস। যদি পারো তো এইগুলো দেখিয়ে দেবে, তাহলে টিচার কি হবে তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে যে না সত্যি এই ছেলেটা জানে। ঠিক আছে, ছেলেটা বা মেয়েটা তোমরা যারা ভিডিওটা দেখছো। ঠিক আছে, চলো এরপরে দেখো পরের কোশ্চেনটা কি বলেছে। তারপরের কোশ্চেনটা দেখো, বলছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়। তাহলে আগে আমাদের NaCl এর বিক্রিয়াটা দেখো, NaCl এ কি আয়ন তৈরি করে, Na প্লাস ভেঙে গিয়ে Cl মাইনাস আয়ন তৈরি করে। এবার তড়িৎ বিশ্লেষণ করলে এটা মনে করো অ্যানোড, এটা মনে করো ক্যাথোড থাকে, তো অ্যানোড পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত থাকে আর ক্যাথোড নেগেটিভ মেরুর সাথে ব্যাটারি যুক্ত থাকে। এইবার অ্যানোড যেহেতু পজিটিভ তাহলে ওর কাছে কি আয়ন যাবে, Cl মাইনাস আয়ন, আর ক্যাথোড যেহেতু নেগেটিভ তাহলে ওর কাছে কি যাবে, Na প্লাস আয়ন, তো Na প্লাস আয়ন এর কাছে যাবে গিয়ে সোডিয়াম উৎপন্ন করে। তো সেই জন্য এই জায়গায় বলেছে ক্যাথোডে কি উৎপন্ন হয়, তোমরা শুধু লিখে দেবে সোডিয়াম উৎপন্ন হয়। বোঝা গেল। তারপরে দেখো 2.15 বলছে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়। এটা হবে কি না বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ, এটা তোমাদের লিখতে হবে। এগুলো কিন্তু তোমাদের শেষের দিকে যে ধাতুবিদ্যা অধ্যায় আছে এগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট দ্রবণ, NiSO4 এর দ্রবণ। ঠিক আছে, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ এইটা। চলো তারপরে দেখো স্মেলিং সল্ট কি, 2.16 স্মেলিং সল্ট কি। স্মেলিং সল্টটা হলো সোডিয়াম কার্বনেট লবণ, অ্যামোনিয়াম কার্বনেট লবণ। তো এর সংকেত NH4 CO3, এটা হলো অ্যামোনিয়াম কার্বনেট লবণ।
ঠিক আছে, NH4 CO3 অ্যামোনিয়াম কার্বনেট লবণ। তারপরে দেখো 2.17 বিক্রিয়াটা সম্পন্ন করতে বলেছে CaNCN প্লাস 3H2O। তো এটা বিক্রিয়া করলে কি হবে, CaCO3 প্লাস অ্যামোনিয়া উৎপন্ন হবে। এইবার আমাদের ব্যালেন্সটা করতে হবে। দেখো বাম দিকে ক্যালসিয়াম একটা আছে, ডান দিকে একটা আছে, কার্বন একটা আছে, কার্বন একটা আছে, নাইট্রোজেন একটা আছে, দুটো আছে বাম দিকে নাইট্রোজেন, এদিকে একটা আছে, তাহলে এদিকে 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে দেখো হাইড্রোজেন এখানে 6টা হয়ে গেল, হাইড্রোজেনও 6টা হয়ে গেল, অক্সিজেনও 3টে হয়ে গেল, অক্সিজেনও 3টে হয়ে গেল। তাহলে এই হয়ে গেল আমাদের ব্যালেন্স CaCO3 প্লাস 2NH3। চলো তারপরের কোশ্চেনটা দেখো, হেবার পদ্ধতিতে মানে অথবার কোশ্চেন 2.7-এর যে অথবার যে কোশ্চেনটা আছে, হেবার পদ্ধতিতে ব্যবহৃত উদ্দীপকের নাম লেখো। হেবার পদ্ধতিতে ব্যবহৃত উদ্দীপক যেটা, সেটা কি ব্যবহার করা হয় না, অ্যালুমিনা Al2O3 আর K2O পটাশিয়াম অক্সাইডের মিশ্রণ। Al2, এইটা দেখো Al2O3 প্লাস K2O এর মিশ্রণ ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? তাহলে Al2O3 ও K2O এর মিশ্রণটা ব্যবহার করা হয়। চলো পরের কোশ্চেনটা দেখো, তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের উদাহরণ, সেটাই একটু আগে তোমাদের বলে দিলাম, এই যে সোডিয়াম NaCl এর উদাহরণটা তোমরা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, NaCl থেকে সোডিয়াম উৎপন্ন করা হয়। তারপরে দেখো কলঙ্কহীন ইস্পাতের উপাদান কি কি। কলঙ্কহীন ইস্পাত মানেই হলো স্টেইনলেস স্টিল, স্টেইনলেস স্টিল। তোমরা অনেক জায়গায় এই লেখাটাও দেখতে পাবে যে স্টেইনলেস স্টিলে কি কি থাকে। তো স্টেইনলেস স্টিলে থাকে লোহা আর ক্রোমিয়াম, লোহাটা থাকে প্রায় 80%-এর মতো, অ্যাকুরেট নয়, কোনো কোনো বইতে 80 থেকে 85 এরকম দেওয়া থাকে, আর এটা থাকে ক্রোমিয়াম থাকে 20%-এর মতো, লোহা আর ক্রোমিয়াম। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো 2.10, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং আনকমন কোশ্চেন। একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। জৈব ভঙ্গুর পলিমার, কিন্তু আবার তার সাথে বলে যে কৃত্রিম, কারণ জৈব ভঙ্গুর পলিমার সবসময় হয় প্রাকৃতিক, যেগুলো হচ্ছে প্রোটিন, তারপরে হচ্ছে জৈব খোসা মানে আলুর খোসা, পেঁয়াজের খোসা, এইগুলোই হচ্ছে কি জৈব ভঙ্গুর পলিমার। কিন্তু এখানে বলেছে কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার, সেটা কি হবে না, কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার তোমরা সংক্ষেপে লিখতে পারো, নাও সংক্ষেপে, আমার মনে হয় সংক্ষেপে লেখাটা ঠিক নয়, PGL, পলিগ্লাইকোলিক অ্যাসিড, পলিগ্লাইকোলিক অ্যাসিড, বোঝা গেল? এইটা হলো জৈব ভঙ্গুর পলিমার কিন্তু কৃত্রিম। তারপরে দেখো 2.21 বলছে CH3 CH2 CH2OH এর একটি অবস্থানগত সমাবয়বের গঠনগত সংকেত লেখো। CH3 CH2 CH2OH এর একটি অবস্থানগত সমাবয়বের গঠনগত সংকেত লেখো। তো এটা কি, CH3 CH আবার CH3 আর এইখানে যদি OH দিয়ে দাও, তাহলে দেখো সেটাই কি হচ্ছে, কার্বন 3টে, এখানেও দেখো কার্বন 3টে, হাইড্রোজেন কটা হচ্ছে 2 2 4 3 7 1 8টা, তাহলে 3 3 6 7 8টা, আর অক্সিজেন একটা, তাহলে এটা হবে অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত। চলো তারপরের কোশ্চেনটা দেখো, অথবা যে কোশ্চেনটা CnH2n এই সাধারণ সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্যকরী মূলকটা কি বলেছে। তো কার্যকরী মূলক জানতে গেলে আমাদের এর সাধারণ সংকেত থেকে n = 1 বসাও। CnH2nO2 দেওয়া আছে, এর যদি n = 1 বসাই তাহলে হবে C, আর এটা হয়ে যাবে H2, আর এটা হয়ে যাবে O2। তাহলে এইটাকে মানে কি, অ্যাকচুয়ালি C একটা মানে কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন দুটো, তাহলে এটা কি হয় আমরা জানি কি HCOOH। দেখো হাইড্রোজেন দুটো,
কার্বন একটা আর অক্সিজেন দুটো। তো এইটা কি অ্যাকচুয়ালি, HCOOH হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড মানে এর যে গ্রুপটা সেটা কি, কার্বক্সিল গ্রুপটা কি, কার্বক্সিল গ্রুপ। COOH কার্যকরী যে মূলকটা সেটা হবে কার্বক্সিল মূলক, কার্বক্সিল মূলক। বোঝা গেল? তো এটা হবে কার্বক্সিল মূলক COOH। তো এই গেল 3 নম্বর মডেল সেট। যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে।